এই তো প্রায় 3 বছর হলো আমার শ্বশুর স্ট্রোক করছিল, ব্রেন স্ট্রোক, যার কারণে 3 বছর ধরে বিছানায় পড়া। তো হঠাৎ করে শ্বশুরের অসুস্থতার খবর শুনে চলে আসলাম বাড়িতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্না করতে। তো আজকে ভাত রান্না করবো না, সকালবেলায় সময় রান্না করব আর চালের রুটি বানাবো। আর আমার শ্বশুর কিন্তু চালের রুটি অনেক পছন্দ করে, তাই আজকে শ্বশুরের পছন্দ মতোই রান্না করব। স্ট্রোক করার পর থেকে কিন্তু আমার শ্বশুর কথা বলতে পারে না। আগে যখন কথা বলতে পারতো তখন কিন্তু আমার রান্না বান্নার অনেক প্রশংসা করতো। আসলে মানুষটা কথা না বলতে পারলেও ইশারা ইঙ্গিতে বলে দেয় যাতে আমি রান্না বান্না করে খাওয়াই ওনাকে। আর আমারও কিন্তু ওনাদেরকে রান্না বান্না করে খাওয়াতে পারলে অনেক শান্তি লাগে। সত্য কথা বলতে মেয়েরা কিন্তু প্রশংসার পূজারী। রান্না বান্না করে যদি খাওয়ানোর পরে সবাই প্রশংসা করে তারপর তো আরো ভালো লাগে। মোট কথা রান্না বান্না করতে আমার কোনো রকম বিরক্ত লাগে না। গ্যাস বলেন আর মাটির চুলায় বলেন, রান্না করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর গ্রামে আসলে আমি সবসময় মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। গ্রামে থাকা হয় না শুধুমাত্র আপনাদের ভাইয়ের ব্যবসা আর আমার মেয়ের পড়াশোনার জন্য। আগে যখন বাড়িতে থাকতাম মাটির চুলায় রান্না করতাম আর চুলায় পরে বসে সবাই একসাথে খাইতাম। আগে অনেক মজা করতাম, খুবই ভালো লাগতো। এখন আর গ্রামে গেলেও এতটা ভালো লাগে না। 2টা ননদ ছিল, তাদেরও বিয়ে হয়ে গেছে। ঈদ আসলে ননদরা যখন আসে তখন একসাথে হয়, তাছাড়া তো আমি একাই থাকতে হয়। আসলে আমি একমাত্র ছেলের বউ, যার কারণে বাড়িতে গেলে একাই থাকতে হয়, শাশুড়ি আর আমি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, মায়ের মতন একটা শাশুড়ি পাইছি আর বাবার মতন একটা শ্বশুর পাইছি। কখনো বাবা মার অভাব বুঝতে দেয় নাই, নিজের বাবা মার চেয়েও বেশি আদর করছে। তাদের ঋণ আসলে কখনোই শোধ করতে পারবো না। আগে যখন শ্বশুর ভালো ছিল তখন 2 বেলা করে আমাকে দেখতে আসতো। এখন আর মানুষটা আমাকে দেখতে আসে না, কি করে বা আসবে? এখন তো আর উঠে দাঁড়াতে পারে না, বাট কথা বলতে পারে না। অসুস্থ হলে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে, তাই না? যাই হোক, সবাই একটু আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে সুস্থ করে দেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ঘিয়ের মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ গুলো ভেজে নিচ্ছিলাম। বাদাম গুলো ভাজা হয়ে গেছে, এখন সেমাই গুলো ভেজে নিব। সেমাই গুলোকে একটু লাল লাল করে ভেজে নিব ঘিয়ের মধ্যে। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটা বুলের মধ্যে নামিয়ে নিব। আসলে এইভাবে ঘিয়ের মধ্যে সেমাই ভেজে রান্না করলে সেমাইটা অনেক মজা লাগে, তাই আমি সবসময় এইভাবে রান্না করি। এই তো সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন একটা পাতিলের মধ্যে আগে থেকে দুধ দিয়ে দিছিলাম। দুধ সাথে তেজপাতা, খাল, দারচিনি, এলাচ সবকিছু দিয়ে দিয়েছিলাম। এখন একটু ভালো করে গরম করে নিব। দুধের মধ্যে আগে থেকে সবকিছু দিয়ে রাখছিলাম। এখন দুধটাকে ভালো করে জাল করে নিব। আসলে দুধটা যত ঘন হবে সেমাইটা কিন্তু ততটাই ভালো লাগবে। এই তো দুধটা ভালো করে গরম হয়ে গেছে, এখন দুধটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নিব, কারণ গরম গরম সেমাইয়ের মধ্যে দিয়ে দিলে সেমাইটা গলে যাবে, যার কারণে খেতে ভালো লাগবে না। তাই একটু দুধটাকে ঠান্ডা করে তারপর সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। এই তো দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে করে। অল্প অল্প করে দুধটাকে ঢেলে সেমাইয়ের মধ্যে সেট করে নিব। এই তো সেমাইটা সেট হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে কাজু বাদাম সুন্দর করে সাজিয়ে নিব, যাতে করে দেখতে সুন্দর লাগে আর খেতে অনেক ভালো লাগে। আমার কাছে খাওয়াটা যেমন তেমন, আসলে রান্না করার সময় পরিপাটি করে রান্না বান্না করা, একটু সুন্দর করে উপস্থাপন করা, আমার কাছে কিন্তু এগুলো অনেক ভালো লাগে। তাই একটু রান্না বান্নার সময় একটু সুন্দরভাবে যত্ন করে আমি রান্না করি। সেটা যাই কিছু বলেন না কেন, যাই কিছুই রান্না করি না কেন, একটু সুন্দরভাবে রান্না করি, একটু সুন্দরভাবে উপস্থাপন করি। এটা বলতে পারেন আমার এক ধরনের শখ। একটু সময় লাগলেও আসলে মনের মধ্যে একটু শান্তি পাই। তাই যত কষ্টই হোক না কেন সবসময় চাই রান্নাটা পারফেক্ট ভাবে করতে। সত্য কথা বলতে ছোট বাচ্চা নিয়ে ব্লগিং করা বা ভিডিও করে রান্না বান্না করা কিন্তু যাতা কথা না। যাই হোক, অনেক বকবক করে ফেলছি, ভুল হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে দেখেন আমার সেমাইটা কতটা লোভনীয় লাগছে, অনেক সুন্দর লাগছে, দেখে ইচ্ছে করতেছে এখন খেয়ে ফেলি, কিন্তু এখন তো খাওয়া যাবে না। আগে আমার শ্বশুরকে নিজের হাতে খাইয়ে দিব, তারপর আমরা খাবো। তো এদিকে দেখেন আমার শাশুড়ি মা রুটি বানাইতেছে, এখন আমি রুটিগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হায়রি জিতি না হিলাস। আসলে বাড়িতে আসলে আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক হেল্প করে কাজে, কারণ আমি কিন্তু একা একা কোনো কিছু করি না। ঘুম থেকে ওঠার পর দেখে আমার শাশুড়ি মা রান্না বান্না করে একদম রেডি। আজকে আমি রান্না করব বলে কিন্তু আমার শাশুড়ি মা করে নাই। আর এদিকে দেখেন আমার শাশুড়ি মা অনেকগুলো রুটি বানাইছে, এখন আমি রুটিগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। আসলে আমি কি বলবো, শাশুড়ির কথা প্রশংসা করলেও কম হবে। আমার শাশুড়ির একটাই কথা, তুমি বাসায় থাকো, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করো, বাড়িতে আসছো, আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াবো। এটাই হচ্ছে শাশুড়ির ভালোবাসা, মানে হচ্ছে মায়ের ভালোবাসা। এই ভালোবাসাটা কিন্তু অর্জন করে নিতে হয়। সব মেয়েরা কিন্তু শ্বশুর শাশুড়ির ভালোবাসা পায় না, মানে হচ্ছে সব মেয়েদের কিন্তু ভাগ্যে শ্বশুর শাশুড়ির ভালোবাসা থাকে না। এটাও আসলে ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, মনের মতন একটা শাশুড়ি পাইছি। যাই হোক, এদিকে
এদিকে কথা বলতে বলতে দেখেন আমার শাশুড়ি কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে ফেলছে। এখন রুটিগুলোকে হচ্ছে আমি অল্প জালে সুন্দরভাবে ভেজে নিব। এই তো রুটিগুলোকে একটা একটা করে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম বাসায় থাকলে আমার কতটা কষ্ট হয়, একা একা সবকিছু করতে হয়। আর এইদিকে দেখেন আমার শাশুড়ি আমাকে কতটা হেল্প করতেছে। আর হয়তো বেশি দিন একা একা থাকবো না, চলে আসবো গ্রামের বাড়িতে, একসাথেই থাকবো। মেয়েটা বড় হয়ে গেছে, এখন থেকে একা একা স্কুলে যেতে পারবে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার গ্রামের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আজকের মতন এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।